গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এমন একটা সময় এসে পৌঁছেছি যখন আমাদের গতিপথ কি হবে এটি নির্ধারণ করার জন্য নানামুখী চিন্তা ভাবনা চলছে। ঠিক এই সময়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে এবং একই সাথে জনমনে নানা প্রত্যাশার সৃষ্টি হয়েছে। এই প্রত্যাশা কি, নাগরিকদের প্রত্যাশা জানবার চেষ্টা আমরা করেছি। সুধীবৃন্দ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স, সংক্ষেপে আমরা বলি SIPG, এই সেমিনারের মাধ্যমে আমরা সেই জরিপের ফলাফল উপস্থাপন করব। আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আমার মাথায় 3টা ক্যাপ আছে। আমি রাষ্ট্রবিজ্ঞান পড়াই, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, কিন্তু আমার দায়িত্ব আবার ইতিহাস এবং দর্শন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব আমার করে। একই সাথে SIPG-র সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের আমি একজন খুদে গবেষক। তো আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর বদিউল মজুমদার, যার পরিচিতি দেওয়ার প্রয়োজন পড়ে না। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ওদের অত্যন্ত শ্রদ্ধেয় অধ্যাপক সালাউদ্দিন আমিনুজ্জামান, যিনি SIPG-র একজন অ্যাডভাইজার। প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি এই প্রতিষ্ঠানকে পরিচালনা করে আসছেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়েরই পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিয়োলজি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর নাবিল রশিদ, আমাদের SIPG-র ডিরেক্টর এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্সের অ্যাক্টিং ডিন প্রফেসর তৌফিক, এবং সুধীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 1992 সালে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের পাঠদানের মধ্যেই কিন্তু এই ইউনিভার্সিটি নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখে। আপনারা জানেন যে উন্নত মানের গবেষণা এই বিশ্ববিদ্যালয় শুরু থেকেই আজ কাজ করে চলছে। এরই ধারাবাহিকতায় 2008 সালে এই SIPG তার যাত্রা শুরু করে। সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান, যেখানে এই দক্ষিণ এশীয় অঞ্চলের প্রশাসনিক কার্যকলাপ ও নীতি নির্ধারণ নিয়ে কাজ করা হয়। সেন্টার ফর পিস স্টাডিজ, আমরা সংক্ষেপে বলি CPS, সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ, এবং সাউথ এশিয়া সেন্টার ফর সোশিও কালচারাল স্টাডিজ এর অধীনে বিভিন্ন সমসাময়িক বিষয় প্রতিষ্ঠান থেকে নিয়মিত গবেষণা পরিচালিত হয়। তবে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান শুধুমাত্র একটি গবেষণা প্রতিষ্ঠান হিসেবেই পরিচিত নয়। SIPG-র তত্ত্বাবধানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ইন পাবলিক পলিসি অ্যান্ড এক্সিকিউটিভ মাস্টার্স ইন পাবলিক পলিসি নামক দুটো স্নাতকোত্তর ডিগ্রি পরিচালিত হয়। গবেষণার অংশ হিসেবে SIPG-তে এ পর্যন্ত সমসাময়িক বিষয়বস্তুর উপর 9টি জরিপ করা হয়েছে। এর মধ্যে 2009 সালে সিটিজেন্স ট্রাস্ট ইন পাবলিক অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউশনস ইন বাংলাদেশ অ্যান্ড নেপাল, 2014 সালে স্টেট অফ ডেমোক্রেসি ইন সাউথ এশিয়া ফেজ 2, and 2020 সালে গভর্নেন্স অ্যান্ড ট্রাস্ট সার্ভে ইন বাংলাদেশ বিশেষভাবে উল্লেখযোগ্য। এরই ধারাবাহিকতায় SIPG জাতীয় জরিপ 2024 বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশা পরিচালনা করার উদ্যোগ নিয়েছে। 5ই আগস্ট জুলাই বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তার প্রতি সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা রয়েছে তা তুলে ধরাই এই জরিপের মূল উদ্দেশ্য। আজকে এই জরিপের ফলাফল প্রকাশের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের এই অনুষ্ঠানটি মূলত কয়েকটা ভাগে বিভক্ত থাকবে। প্রথমেই জরিপের ফলাফল প্রেজেন্ট করবে ডক্টর আকরাম হোসেন, যিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিয়োলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং SIPG-র একজন গবেষক। তারপর আমাদের প্রফেসর সালাউদ্দিন আমিনুজ্জামান অ্যান্ড প্রফেসর নেবিন মুর্শিদ তার উপরে আলোচনা করবেন। তারপর আমরা একটা ওপেন সেশন রাখবো আপনাদের সকলের প্রশ্নের, যে এই জরিপের উপরে যে কোনো প্রশ্নের জবাব দেওয়া হবে, আপনারা অংশগ্রহণ করবেন।
তারপর আমাদের আজকে প্রধান অতিথি ডক্টর বদিউল আলম মজুমদার ওনার বক্তব্য রাখবেন। তো এই হলো আমাদের পুরো অনুষ্ঠানের ফরম্যাট। তাই দেরি না করে এখন আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। জরিপ সম্পর্কে বিস্তারিত জানাতে আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আকরাম হোসেনকে অনুরোধ জানাচ্ছি। ডক্টর আকরাম নর্থ ইউনিভার্সিটি অফ বার্গেন নরওয়ে থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছেন। তার স্পেশালাইজেশন ইন কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, এবং তিনি গণতন্ত্র, সাংস্কৃতিক মূল্যবোধ, জনপ্রশাসন ও দক্ষিণ এশিয়ার উপর গবেষণা করেন। তার গবেষণামূলক কাজ প্যালগ্রি, ম্যাকমিলান, স্প্রিঞ্জার, সেইজ, ইন্টারন্যাশনাল জার্নাল পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট সব বিভিন্ন আন্তর্জাতিক গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে। আমি ডক্টর আকরামকে তার জরিপের ফলাফল তুলে ধরার জন্য অনুরোধ করছি। জনগণের প্রত্যাশা কি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে? কি ধরনের রিফর্ম চাচ্ছে, কি ধরনের অ্যাকশনস নেওয়া উচিত এখন আমাদের দেশের সংস্কারের কাজে, সেই বিষয়ে জনগণ কি চাচ্ছে সেটাই আমরা আজকে প্রেজেন্ট করব। সো আমি একটু আমাদের জরিপের ম্যাথোডোলজি নিয়ে একটু কথা বলি। ব্রিফ কিছু ইনফরমেশন, লাইক আমরা জরিপটা করেছি অ্যাকচুয়ালি 9 থেকে 19 সেপ্টেম্বর, দ্যাট মিনস গত মাসে শেষ হয়েছে, 19 সেপ্টেম্বর শেষ করেছি। এবং এই জরিপের প্রধান বৈশিষ্ট্য ছিল যেটা ফেস টু ফেস, সরাসরি আমরা এনিমেটর যারা জরিপকারী তারা সরাসরি জনগণের কাছে গিয়েছে, এবং জনগণের কাছে গিয়ে আমাদের কোয়েশ্চেনিয়ার ছিল, সেই কোয়েশ্চেনিয়ারটা প্রশ্নমালা যেটা আমরা বলি, সেটা আমরা গোবো টুল বক্সের মাধ্যমে, এটা মোবাইলে অথবা ট্যাবের মাধ্যমে আমরা ডাটা কালেকশন করেছি সবাই। এবং সেটা আমরা যেটা স্যাম্পলিং করেছি যে কাদেরকে আমরা সার্ভে করব, সেই ক্ষেত্রে আমরা র্যান্ডম স্যাম্পলিং ফলো করেছি, যেটা সায়েন্টিফিক মেথড। এবং সেই ক্ষেত্রে আমরা একটা মেথড যেটা প্রবাবিলিটি প্রপোর্শনাল টু সাইজ, এই মেথডে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি, তারপরে সবগুলি ডিভিশনস আমরা নিয়েছি, তার মধ্যে থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি, দেন আমরা উপজেলা, তারপরে গিয়েছি আমরা ইউনিয়ন পরিষদ অ্যান্ড একেবারে ভিলেজ লেভেলে। সো আমাদের সব লেভেলের ডাটা আছে, এবং সেটা ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ ইন মোস্ট অফ দ্য সোশিও ডেমোগ্রাফিক ক্রাইটেরিয়া লাইক জেন্ডার, education, ethnicity, income, so all kinds of public representations আমাদের এই ডাটাতে আছে। এবং এটা ফান্ডেড বাই নর্থ সাউথ ইউনিভার্সিটি, এবং এখানে there is no conflict of interest। এবং স্যার যেটা অলরেডি বলেছেন যে আমরা এসআইপিজি, এই ইনস্টিটিউট, সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি এন্ড গভর্নেন্স, আমরা রেগুলারলি এই ধরনের সার্ভে কন্ডাক্ট করি, বিশেষ করে গভর্নেন্স এন্ড ট্রাস্ট সার্ভে, শুধুমাত্র বাংলাদেশে না, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এবং অলসো আমরা যেটা একটা গ্লোবাল ব্যারোমিটার সার্ভে, সেটারও আমরা পার্ট, আমরা এভরি 5 ইয়ার্স সেটা আমরা কন্ডাক্ট করি। ওকে, নেক্সট। সো আমি যদি একটু সোশিও ডেমোগ্রাফিক যেটা আমরা রিপ্রেজেন্টেটিভনেস দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অল ডিভিশনস কভার করেছি, 8 ডিভিশনস, দেন 17 ডিস্ট্রিক্টস আউট অফ 64, উপজেলা 55, and total 118 villages covered, এবং আমাদের রেসপন্ডেন্ট সাইজ 1869। টোটাল ছিল আমাদের 1930, আমরা ক্লিনিং করার পরে, কোয়ালিটি কন্ট্রোল করার পরে শেষ পর্যন্ত আমাদের 1869 আমরা অ্যানালাইসিস করেছি এখানে। সো আমাদের যতগুলো গ্রাফ দেখবেন, যতগুলো ডেটা দেখবেন, সবই 1869 এর মধ্যে। এবং রুরাল আরবান ডিস্ট্রিবিউশনস আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট 50-50, রুরালে 46% এবং আরবানে রেসপন্ডেন্ট 54%। ওকে, নেক্সট। এবং মেল ফিমেল distributions also 50-50, 48% female and male 52%. Age coverage was 18 years to 79 years, এবং আমাদের mean age 38, and we also divided into 3 categories: young, that is Gen Z, 18 years to 27 years, 22%; middle-aged people 28 years to 50 years, 63%; and old age more than 50 years, 14% respondent. Next. Some other demographies like educational qualifications, you see, this is more or less normal distributed data. আমাদের যেটা illiterate people থেকে শুরু করে মাস্টার্স এন্ড হায়ার লেভেল সব ধরনের এডুকেটেড পিপল আমরা এই সার্ভেতে কভার করেছি।
Then in terms of religion, সেখানেও আমাদের nationally representativeness we can achieve, like Muslims 87%, Hindus 8%, that is আমাদের national census এর সাথে more or less similar, so we can claim আমাদের data is nationally representative. Because আমরা অনেক সার্ভে এই বিষয়ে অলরেডি হয়ে গিয়েছে যে পাবলিক পারসেপশনস, পাবলিক এক্সপেকটেশন নিয়ে, যেটা অনলাইনে হয়েছে বা ফোন কলের মাধ্যমে হয়েছে, যেটা অনেক ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভনেস মেনটেন করা ডিফিকাল্ট। কিন্তু আমরা যেহেতু ফেস টু ফেস ফার্স্ট টাইম মেবি ইন বাংলাদেশ এই গভর্নমেন্টের উপরে, সো আমাদের ডেটা ইউ ক্যান সে মোর রিলায়েবল অ্যাজ ওয়েল অ্যাজ রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রস দ্য কান্ট্রিজ। নেক্সট আরো কিছু ইনফরমেশন দিয়ে নেই যে আমরা ইনকাম অলসো মাল্টিপল ক্যাটাগরিজ 0 to 5 lakhs income, mean income level around 33,000. Ethnicity also covers, like you see, Bengali people 94% and others, that is our indigenous groups, that is 5%, that is also more or less representative. Marital status, married 82%, unmarried 18%. Even we also covered more than 20 types of professional groups, like private sector job holder, public sector job holder, housewives and many others. Okay, then next. So let's go for main survey findings. আমাদের এখানে আমরা যদিও এখন গভর্নমেন্টের পারফরমেন্স ইভ্যালুয়েশন করার এখনো সময় আসেনি, যেহেতু গভর্নমেন্ট জাস্ট 2 or 3 months রানিং নাও, সো সেক্ষেত্রে আমরা পারফরমেন্স নিয়ে খুব বেশি কোশ্চেন করি নাই যে গভর্নমেন্ট কেমন কাজ করতেছে, আপনি সন্তুষ্ট কিনা। বেশিরভাগই কোশ্চেন হলো আমাদের জনগণ কি চাচ্ছে, কি ধরনের রিফর্ম চাচ্ছে। তারপর 2-1টা কোশ্চেন আমরা করেছি, যেমন তার মধ্যে একটা হলো স্যাটিসফ্যাকশন উইথ ফ্লাড ম্যানেজমেন্ট। রিসেন্টলি আমাদের অনেকগুলো জেলা বন্যায় আক্রান্ত হয়েছিল, সেই ক্ষেত্রে গভর্নমেন্টের পারফরমেন্সে কতটা সন্তুষ্ট সেটা নিয়ে আমরা কোশ্চেন করেছিলাম। এই কোশ্চেনগুলো সবই 0 to 10 স্কেলে। 0 মানে হলো আমি একেবারে স্যাটিসফাইড না, 10 মানে হলো আমি কমপ্লিটলি স্যাটিসফাইড। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন 8 out of 10 স্কোর, যে মোর অর লেস হাইলি স্যাটিসফাইড আওয়ার রেসপন্ডেন্ট। তারপরে আমাদের আরেকটা কোশ্চেন করেছিলাম যে গভর্নমেন্টের কম্পোজিশনস, আপনি গভর্নমেন্টের যে কম্পোজিশন হয়েছে এই গভর্নমেন্টের, যারা গভর্নমেন্টে আছে, এই কম্পোজিশন নিয়ে আপনি কতটা সন্তুষ্ট। সেখানেও বেশ হাইলি স্যাটিসফাইড, 8.7 out of 10। দেন আমরা এইটাকে একটু দেখার চেষ্টা করছিলাম জেনজি ক্যাটাগরি, যারা ইয়াং পিপল, তারা কি ডিফারেন্ট অপিনিয়ন বিলং করে কিনা কম্পেয়ার টু আদার গ্রুপস। আমরা একটু দেখতে পাচ্ছি এখানে, আপনার গ্রাফগুলো যদি দেখেন, জেনজি ইজ মোর স্যাটিসফাইড দেন আদার এজ গ্রুপ ইন 2 cases। দুইটার ক্ষেত্রেই, একটা হলো গভর্নমেন্ট কম্পোজিশন আর একটা হলো ফ্ল্যাট ম্যানেজমেন্ট, দুইটার ক্ষেত্রেই আমরা জেনজি বা ইয়াং পিপল অনেক বেশি স্যাটিসফাইড অন্য এজ গ্রুপ থেকে। নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল আমাদের যে গভর্নমেন্টের টেনিউরটা কতদিন হওয়া উচিত, কত বছর হওয়া উচিত বা কত মাস হওয়া উচিত, আমরা কোশ্চেন করেছিলাম। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করছি। অনেকগুলি ক্যাটাগরি আমাদের ছিল, কিন্তু আমরা মার্চ করে 2টা ক্যাটাগরি করেছি। একটা হলো 2 বছর বা তার কম সময়, 53% রেসপন্ডেন্ট মনে করে যে 2 বছর বা তার কম সময় থাকা উচিত এই গভর্নমেন্টের। আর 47% আমাদের রেসপন্ডেন্ট মনে করে যে এই গভর্নমেন্ট মোর দেন 3 years থাকা উচিত, 3 years অথবা তার থেকে বেশি থাকা উচিত। এবং সেখানেও আমরা একটু জেনজি বা ইয়াং পিপলদের সাথে কম্পেয়ার করতে চাচ্ছিলাম আদার এজ গ্রুপের। এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়াঙ্গার পিপল দে ওয়ান্ট মোর, মানে তারা গভর্নমেন্টকে বেশি সময় দিতে চাচ্ছে, যে গভর্নমেন্ট 3 বা তার বেশি বছর, 3 বছরের অধিক সময় গভর্নমেন্ট থাকুক, মানে সংস্কার কাজে তারা মনোনিবেশ করুক। এবং আমরা ফলো আপ একটা কোশ্চেন করেছিলাম যে আপনি কেন এই গভর্নমেন্টকে 2 বছর তার বা কম সময় বা 3 বছর বা তার অধিক সময় থাকতে মানে সাজেস্ট করতেছেন। সেখানে আমরা 2 ধরনের অপিনিয়ন পেয়েছি। একটা হলো যারা শর্ট টাইম সময় চাচ্ছে, যে 2 বছর বা কম সময় তাদের থাকতে হবে, আপনি কেন চাচ্ছেন। সেই ক্ষেত্রে আমরা যে উত্তরটা পেয়েছি, মোস্টলি আমরা ক্যাটাগরি করেছি 2টা ক্যাটাগরিতে। 87% মনে করে যে এই গভর্নমেন্ট শুধুমাত্র ইলেকশনের প্রিপারেশন নেবে, অন্য কোনো কাজ করবে না, সো এই গভর্নমেন্টের খুব লং টাইম থাকার দরকার নেই। এবং 13% মনে করে যে নন পলিটিক্যাল, নন ইলেক্টেড পিপল, মানে যারা ইলেক্টেড না, তাদেরকে খুব বেশি সময় দেওয়া উচিত না দেশ পরিচালনা করার জন্য। এটা হলো তাদের অপিনিয়ন। আর যারা লং টাইম সময় চাচ্ছে, যে গভর্নমেন্টকে অনেক লম্বা সময় 3 বছর বা তার বেশি দেওয়া উচিত, তারা প্রায়োরিটি দিচ্ছে যে আমাদের প্রয়োজনীয় কিছু রিফর্ম, সংস্কার কাজ করতে হবে। 42% মানুষ মনে করে সংস্কার কাজ করতে অনেক সময় লাগবে। ইকোনমিক কন্ডিশন ইমপ্রুভ করতে হবে 24%, করাপশন কন্ট্রোল করতে হবে সেইটার 20%
রেসপন্ডেন্ট মনে করে, এবং পলিটিক্যাল সিচুয়েশন স্ট্যাবিলাইজ করতে হবে সেটা 14% মানুষ মনে করছে। এই সকল কারণে এই গভর্নমেন্টকে 3 বছর বা তার অধিক সময় দেওয়া উচিত। নেক্সট নেক্সট ওকে, দেন আমাদের পরবর্তী কোশ্চেন ছিল যে আমরা অনেকগুলো ইনস্টিটিউশনের নাম বলেছি, এই ইনস্টিটিউশনে আপনার কতটা আস্থা আছে, কতটা বিশ্বাস আছে, আপনি কতটা রিলাই করতে পারেন এদেরকে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্টের উপরে, দ্যাট ইজ ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের উপরে সবচেয়ে বেশি আস্থা, 97% রেসপন্ডেন্টের তাদের আস্থা আছে এই ইন্টারিম গভর্নমেন্টের উপরে। দেন আমরা নেক্সট পেয়েছি আর্মি, 92% মানুষের আস্থা আছে, কিন্তু বাকি ইনস্টিটিউশন যেগুলো আমরা মেনশন করছি সেগুলোর আস্থাটার লেভেলটা অনেক কম। জুডিশিয়ারি 42%, ইলেকশন কমিশন 39%, সিভিল সার্ভিসের উপরে 38%, এবং সবচেয়ে কম আমরা দেখতে পাচ্ছি পুলিশের উপরে। বাংলাদেশ পুলিশের উপরে আস্থার পরিমাণ 11% রেসপন্ডেন্টের বাংলাদেশ পুলিশের উপর আস্থা আছে। নেক্সট, এবং এই আমাদের যেহেতু আমরা বলেছি আমরা এর আগেও অনেকগুলো সার্ভে করেছি, আমরা 2008 সাল থেকে গভর্নেন্স এন্ড ট্রাস্ট আস্থার উপরে আমরা অনেক 3টা ফেজে সার্ভে করেছি, সেগুলোর সাথে আমরা একটু কম্পারিজন করতে চাচ্ছিলাম যে এখনকার আস্থার সাথে আগের আস্থার ডিফারেন্সটা কেমন। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম লাইনটা হলো আপনার এই বছরের 2024, সেকেন্ড লাইনটা হলো 2020, এন্ড থার্ড লাইনটা হলো 2015। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাস্ট ইন গভর্নমেন্ট এবং ট্রাস্ট ইন আর্মি এটা খুব বেশি চেঞ্জ হয় নাই, কিছুটা মানে আপলিফট হয়েছে, কিছুটা ইনক্রিজ হয়েছে 2024 সালে, কিন্তু বাকিগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন রিসেন্ট এই 2024 আমাদের এই সার্ভেতে ট্রাস্ট লেভেল মানে আস্থার পরিমাণ অনেক কমে গিয়েছে, মানে আমাদের আগের 2015 এবং 2020-এর যে জরিপ তার তুলনায় জুডিশিয়ারির উপরে, ইলেকশন কমিশনের উপরে এবং সিভিল সার্ভিস এবং পুলিশের উপরে সবচেয়ে বেশি কমেছে, পুলিশের উপরে ট্রাস্টটা অনেক, আস্থাটা অনেক কমে গেছে মানুষের বা আমাদের যে রেসপন্ডেন্টস তাদের। তারপরে আমরা প্রশ্ন করেছিলাম যে এই সরকারের কাছ থেকে আপনি কি ধরনের মানে অ্যাকশন কাজ আশা করেন ইমিডিয়েটলি, একেবারে শর্ট টাইমে তারা কি ধরনের কাজ করবে, সেইগুলোর আমরা একটা প্রায়োরিটি লিস্ট করেছিলাম। সেখানে আমরা দেখতে পাচ্ছি জনগণ, এটাও আপনার 0 to 10 স্কেল, 0 থেকে 10 পর্যন্ত। 10 মানে হলো সবচেয়ে বেশি জরুরি কাজ এখনই নিতে হবে, আর 0 মানে এটা খুব বেশি জরুরি না। তার মধ্যে জনগণের অপিনিয়নের ভিত্তিতে বা তাদের মতামতের ভিত্তিতে আমরা যেটা পেয়েছি রেজাল্ট, যে কমোডিটি প্রাইস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই বিষয়টাকে সবার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সবাই, 9.67 আউট অফ 10। তারপরে ফেয়ার ট্রায়াল অফ কিলিংস অ্যান্ড পলিটিক্যাল ক্রাইমস, যেই ধরনের মানে খুনের বিষয় আছে, তারপরে পলিটিক্যাল ক্রাইমের বিষয় আছে, সেইগুলো 9.52 লেভেলে তারা প্রায়োরিটি দিয়েছে। দেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনস, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কাজে মনোনিবেশ করা, 9.45 আউট অফ 10। করাপশনের বিরুদ্ধে ক্যাম্পেইন করা, সেটা 9.39 আউট অফ 10। এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনসটা যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয় সেই বিষয়ে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া, সেটা আপনারা দেখতে পাচ্ছেন 9.39 আউট অফ 10। ওকে, আগেরটা গেল হলো আমাদের ইমিডিয়েট যেসব অ্যাকশন গভর্নমেন্ট নেবে। তারপরে আমরা যে কোশ্চেনগুলো করেছি যে লং টার্মে কি ধরনের সংস্কার আমাদের এই সরকার করবে, কোন কোন সেক্টর, এবং সেইটা আপনি কোন সেক্টর কত বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, প্রায়োরিটি অনুযায়ী আমরা সাজিয়েছি, সেটাও আপনি দেখতে পাচ্ছেন। একেবারে নিচের থেকে পুলিশ রিফর্মটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যে পুলিশের বিষয়টা অনেক বেশি রিফর্ম প্রয়োজন, সেটা আমরা পেয়েছি 9.64 আউট অফ 10। হেলথ সিস্টেম রিফর্ম দেন 9.4, হেলথ সিস্টেম, এডুকেশন সিস্টেম অ্যান্ড ইলেকট্রাল সিস্টেম, এই তিনটা মোরালেস কাছাকাছি আপনি দেখতে পাচ্ছেন 9.4 আর 9.45 আউট অফ 10। জুডিশিয়াল বিচার ব্যবস্থার সংস্কার, সেটা 9.1। ব্যাংকিং সেক্টর আর ফাইন্যান্সিয়াল সেক্টর 9.15। দেন আমরা একটা কোয়েশ্চেন করেছিলাম বৈদেশিক চুক্তি, এইটা অনেকগুলো বৈদেশিক চুক্তি যেগুলো কন্ট্রোভার্সিয়াল আছে, বিতর্কিত, সেইগুলো রিফর্ম করার বিষয়ে মানুষ 8.5 লেভেলে প্রায়োরিটি দিয়েছেন আউট অফ 10। দেন আমরা রিফর্ম বললাম, জেনারেলাইজ রিফর্ম, অনেক ব্রডার আসপেক্টে মানে মেজর আসপেক্টে রিফর্মের কথা বলেছি। দেন আমরা আবার কিছু স্পেসিফিক কোশ্চেন করেছি, একেবারে মানে ছোটখাটো যেগুলো স্পেসিফিক রিফর্ম, যেমন একটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পেয়েছে 2 টার্ম লিমিটস ফর প্রাইম মিনিস্টার, যে একজন প্রাইম মিনিস্টার 2টা টার্মের বেশি ক্ষমতায় থাকবে না, এই লিমিটেশনসটা অনেক বেশি আছে, এটা করে দেওয়া যায় কিনা সেটার বিষয়ে মতামত পেয়েছি আমরা 96% পিপল সাপোর্ট দিস আইডিয়া।
এবং এইটা আমাদের এগ্রি অ্যান্ড ডিসএগ্রি লেভেলে 4 স্কেল কোশ্চেন ছিল। সো সেটাকে আমরা মার্জ করে আমরা পার্সেন্টেজে নিয়ে আসছি যে কত পার্সেন্ট মানুষ এই ধরনের সংস্কারকে সাপোর্ট করতেছে, সমর্থন করতেছেন। সো দেন পলিটিক্যাল পার্টি অ্যাক্ট করার বিষয়ে কথা হচ্ছে, সেইটা জনগণ সাপোর্ট করেছে 95% সিটিজেন্স। দেন লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা পার্টি সিম্বলের বাইরে হবে, এটা সমর্থন করেন 95% পিপল। অ্যান্ড দেন একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হবেন না, সেটা সমর্থন করতেছেন 91% মানুষ। এবং স্টুডেন্ট এবং টিচার্স পলিটিক্স ইউনিভার্সিটি লেভেলে বা একাডেমিক ইনস্টিটিউশনে এটা বন্ধ করা উচিত, এইটার পক্ষে সমর্থন করতেছেন 91%। ডেপুটি স্পিকার পার্লামেন্টের উনি বিরোধী দল থেকে হবেন, সেই এই স্টেটমেন্টকে সাপোর্ট করতেছেন অ্যারাউন্ড 90% রেসপন্ডেন্ট। এবং বায়োক্যামেরাল সিস্টেম, যেটাকে আমরা বলি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা, এই ব্যবস্থাকে সমর্থন করতেছেন 79% পিপল। এবং ফেডারেল সিস্টেম, প্রাদেশিক ব্যবস্থা চাচ্ছেন 71% পিপল। ওকে, নেক্সট। দেন আমরা কনস্টিটিউশন নিয়ে কয়েকটা কোশ্চেন করেছি, তার মধ্যে একটা ছিল যে আপনি কনস্টিটিউশনটাকে কেমন পরিবর্তন দেখতে চান, আপনি কি এই কনস্টিটিউশনই রাখতে চান নাকি কোনো পরিবর্তন হোক সেটা চাচ্ছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি মেজর চেঞ্জ, মানে মাইনর চেঞ্জ এবং মেজর চেঞ্জ চাচ্ছেন ম্যাক্সিমাম সিটিজেন্স, একেবারেই অ্যাজ ইট ইজ চাচ্ছেন, যেটা বর্তমান কনস্টিটিউশন চাচ্ছেন অনলি 3% পিপল। এবং অন দ্য আদার হ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নতুন কনস্টিটিউশন, নিউলি রিটেন কনস্টিটিউশন চাচ্ছে 16% পিপল। ওকে, নেক্সট। তারপরে কনস্টিটিউশন নিয়ে আমরা দুই তিনটা স্পেসিফিক কোশ্চেন করেছিলাম যে স্পেসিফিক কোনো অ্যামেন্ডমেন্ট করা দরকার কিনা কনস্টিটিউশনের ভিতরে। তার মধ্যে একটা ছিল যে ক্যাটাগরি গভর্নমেন্ট সিস্টেমকে আবার রিইন্ট্রোডিউস করা উচিত কিনা কনস্টিটিউশনের ভিতরে, যেটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে চেঞ্জ করা হয়েছে, সেটা আবার রিইন্ট্রোডিউস করা উচিত কিনা। 94% রেসপন্ডেন্ট সাপোর্ট দিস, দ্যাট আমাদের ক্যাটাগরি গভর্নমেন্ট সিস্টেম আবার রিইন্ট্রোডিউস করা উচিত। দেন আমরা আরেকটা কোশ্চেন করেছিলাম যে আর্টিকেল 70, যে ফ্লোর ক্রসিং, যেটা যে নিজের দলের বিরুদ্ধে ভোট দেওয়া যায় না পার্লামেন্টে, সেইটা কি অ্যামেন্ড করা, সেটা কি পরিবর্তন করা উচিত কিনা, আপনি কি মনে করেন। সেখানে 96% রেসপন্ডেন্ট মনে করে যে আর্টিকেল 70 এটা অ্যামেন্ড করা উচিত। সেখানে আমরা দেখতে পাচ্ছি 8.95, দ্যাট মিনস অ্যারাউন্ড 9, মানে তারা মনে করতেছে অনেক বেশি সক্ষম এই সরকার সংস্কার করার কাজে। এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস করতে তারা 9.07, এটাও অনেক, তার জনগণ তারা মনে করে যে এই সরকার আসলেই অনেক বেশি সক্ষম একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার ক্ষেত্রে। নেক্সট। তারপর একটা ডিবেট চলতেছে, আপনারা সবাই জানেন যে এই যারা মুভমেন্টে জড়িত ছিল, যে ইয়াং জেনজি গ্রুপ বা স্টুডেন্ট লেড মুভমেন্ট ছিল, যেটা এই স্টুডেন্টদের নিয়ে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করার বিষয়ে অনেক ডিসকাশন চলতেছে, ডিবেট চলতেছে। সেটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম যে এই আইডিয়াটাকে আপনি সমর্থন করেন কিনা। এই স্টুডেন্ট যারা জড়িত ছিল, সমন্বয়ক বলেন অথবা যারা এই মুভমেন্টে জড়িত ছিল, তারা একটা নতুন পলিটিক্যাল পার্টি গঠন করবে, এই আইডিয়াটাকে আপনি সমর্থন করেন কিনা। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 72% সাপোর্ট করতেছে আইডিয়াটাকে, বলছে এটা খুব ভালো আইডিয়া বা এটা করা যেতে পারে। আর 28% আমাদের রেসপন্ডেন্ট তারা বলছে না, এটা করা উচিত হবে না, এই পলিটিক্যাল পার্টি, নতুন পলিটিক্যাল পার্টি দরকার নেই বা এটা করা ভালো আইডিয়া না। দেন আমাদের লাস্ট কোশ্চেন ছিল যে পার্টি অ্যাফিলিয়েশন, যে আপনি কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড কিনা। এখানে একটু স্ট্রাইকিং রেজাল্ট, মানে খুবই ইন্টারেস্টিং রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন যে 46% দে আর আনডিসাইডেড, যে দে ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্রেস, যে তারা এক্সপ্রেস করতে ভয় পাচ্ছে অথবা করতে চাচ্ছে না যে তারা কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড, কোনো পলিটিক্যাল পার্টিকে সমর্থন করে। এবং এইটা আমাদের এর আগের কোনো সার্ভেতে আসে নাই, এই ধরনের পরিস্থিতি যে 46% জনগণ, 46% রেসপন্ডেন্ট তারা কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড না। 44% পিপল তারা বলেছে যে না, তারা কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড। সো এটা একটা আমাদের ফাইন্ডিংস যে মানুষ এখন হয়তো বা পলিটিক্যাল পার্টি কাছ থেকে একটু রিল্যাক্টেন্ট, তারা পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েটেড বলতে বা এক্সপ্রেস করতে ওপেনলি, সেটা একটু রিল্যাক্টেন্স আমরা পেয়েছি।
দেন এই সার্ভে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এবং অনেক বেশি এক্সপেকটেশন, যে এই সরকারের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা, মানে সংস্কারের বিষয়ে ইমিডিয়েট অনেক কাজ করার বিষয়ে, হয়তোবা পলিটিক্যাল পার্টি থেকে অনেক ফ্রাস্ট্রেশনের কারণে তাদের মধ্যে প্রত্যাশার জায়গাটা অনেক বেড়ে গিয়েছে। সো আমরা যেহেতু কোনো পারফরমেন্স রিলেটেড কোয়েশ্চেন রাখতে পারি নাই, আমরা এই সার্ভেটাকে একটা বেঞ্চমার্ক হিসাবে ধরে নিচ্ছি। আমরা ফলো আপ সার্ভে করব, আমরা 8 থেকে 10 মাস পরে সেম কোয়েশ্চেনিয়ার, একই কোয়েশ্চেনিয়ার এবং ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ প্লাস আরও কিছু এর মধ্যে অনেক গভর্নমেন্ট অনেক কাজ করবেন, সেই কাজের ইভ্যালুয়েশন করে, যেটাকে বলি পারফরমেন্স ইভ্যালুয়েশন, কাজগুলো মানুষ সন্তুষ্ট কিনা, তাদের পারফরমেন্সে হ্যাপি কিনা, এই ধরনের, বা ইলেকশনের যেই প্রত্যাশা মানুষ আমাদের এখানে এক্সপ্রেস করেছে সেই প্রত্যাশাগুলো কতটা গভর্নমেন্ট মিট করতে, স্যাটিসফাই করতে পারতেছে, সেটা নিয়ে আমরা কিছু কোয়েশ্চেন অ্যাড করে আমরা এই সার্ভেটার আবার ফলো আপ সার্ভে করবো 8 থেকে 10 মাস পরে। আমাদের ইনস্টিটিউট এসআইপিজি সেই প্ল্যান অলরেডি নিয়েছে, যেহেতু পারফরমেন্স ইভ্যালুয়েশন করা এখন সম্ভব না, গভর্নমেন্ট মানে জাস্ট 2 or 3 months is running now, so that is our plan. So আরেকটা বিষয় যে আমাদের এই রিপোর্টটা আমরা এখনো ফাইনাল রিপোর্ট তৈরি করি নাই, আমাদের ফাইনাল রিপোর্টের কাজ চলতেছে। ফাইনাল রিপোর্ট যখন তৈরি হয়ে যাবে সেটা আমরা আমাদের নর্থ সাউথের ওয়েবসাইটে সেটা অ্যাভেলেবল থাকবে, এবং আপনারা যদি কারো লাগে আমাদেরকে কন্ট্যাক্ট করলে আমরা সেটা অ্যাভেলেবল থাকবে, ফাইনাল রিপোর্টটা আমরা প্রোভাইড করব। আমরা চেষ্টা করেছি সকল সায়েন্টিফিক নিয়ম মেনে নৈর্ব্যক্তিকভাবে এই জরিপ পরিচালনা করার জন্য, উপস্থাপনের জন্য। এখন আমাদের আলোচনা পর্ব শুরু করছি। সঞ্চালকের জন্য একটা চ্যালেঞ্জ হলো যে আমাদের সময় কম, কিন্তু আমাদের আলোচকরা অনেক কথা বলতে চান, কিন্তু আমাদের দুজন সম্মানিত আলোচককে আমি অনুরোধ করব তাদের আলোচনাটা তারা 5 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখতে, কারণ আমরা বেশি সময় রাখতে চাই আপনাদের প্রশ্নের জন্য এবং বাকিদের কন্ট্রিবিউশনের জন্য। তো প্রথমে আমি অনুরোধ করব এসআইপিজির সম্মানিত উপদেষ্টা অধ্যাপক সালাউদ্দিন আমিনুজ্জামানকে তার মূল্যবান বক্তব্যের জন্য। প্রফেসর আমিনুজ্জামান দীর্ঘ 34 বছর যাবৎ শিক্ষকতা করছেন এবং গবেষণার সাথে জড়িত। তিনি শিক্ষকদের শিক্ষক এবং ইন্টারেস্টিংলি ওনার বেশ কয়েকজন ছাত্র কিন্তু উপদেষ্টা এখন, এবং ছড়িয়ে ছিটিয়ে আছে সারা পৃথিবীতে। শিক্ষকতা গবেষণার পাশাপাশি তিনি ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউএনডিপি, জাইকার মতো প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন। জননীতি বিশ্লেষণ, উন্নয়ন ব্যবস্থাপনা সহ অন্যান্য বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণাপত্রে, প্রবন্ধ এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান থেকে তার বই নিয়মিত প্রকাশ হয়ে থাকে। প্রফেসর সালাউদ্দিন আমিনুজ্জামানকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। যে রিপোর্টটা আমরা পেশ করলাম তার দেখা যাচ্ছে সাধারণ মানুষ প্রায় 42% বলছে এটা 2 বছর থাকা উচিত, এটা তাদের প্রত্যাশা। এবং প্রত্যাশাটা যে খুব অবাস্তব তাও নয় কিন্তু, কারণ যে ধরনের বিরাট আশাকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে বোধ করি প্রত্যাশাটা। এবং 97% লোক করেছে যে সরকারকে আমরা এই বার্তাটা দিতে চাই, আস্থা আর অনেক বেশি, দায়িত্বের ভারটা অনেক বেশি। এবং তারা কতগুলো মৌলিক জায়গার কথা বলেছেন যেটা গবেষণা এলো, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং পুলিশ রিফর্ম, এবং সম্ভবত পুলিশটাকে হায়েস্ট অর্ডারে দেওয়া হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন স্টাডি থেকে, আর অনেক অবজারভেশন এসছে যে পুলিশ রিফর্মসটা আমাদের প্রায়োরিটিতে যাওয়া উচিত। আমি মনে করি যারা আমাদের এখানে উপস্থিত সবাই হয়তো মুখ্যমন্ত্রী একমত পোষণ করবেন। পুলিশ আমাদের ভাই, তাদের রিফর্ম হলে আমাদের অনেক ব্যাপারে এটার ইম্প্যাক্ট করবে। চাইনা ওটা ল অ্যান্ড অর্ডারের সাথে ইকোনমি জড়িত, আমাদের মানসিক শান্তি জড়িত, আমাদের মানসিক স্বাস্থ্য জড়িত। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। আমি মনে করি এই জিনিসটা খুব ভালোভাবে দেখা হবে। আরেকটা জিনিস যেটা 46% মানুষ চেয়েছেন যে আমাদের সংবিধানের চেঞ্জ করা দরকার এবং কিছু সংস্কার করা দরকার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, যদিও এটা খুব সহজ প্রক্রিয়া নয়, কিন্তু এটা উঠে এসেছে। আমার মনে হয় এই জিনিসটা নিয়ে আমাদের এখন আলোচনা এবং ডিবেট হওয়া উচিত। সংস্কারের কোন জায়গাগুলো আমাদের ধরে নিতে হবে। সব কিছু মিলে আমাদের একটা হতাশার আমাদের দিন যাচ্ছে, কিন্তু সেই হতাশার থেকে আমরা বেরিয়ে আসবো। এই স্টাডি থেকে আমরা খুব হাম্বলভাবে বলতে চাই যে যেই অবজারভেশনসগুলো এসছে, যে ফাইন্ডিংসগুলো এসছে, সেগুলো আমরা যথাযথভাবে
সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং গণমাধ্যমে যারা কর্মী আছেন তাদেরকে রিকোয়েস্ট করব এই ফাইন জনগণের কাছে পৌঁছে দেন, তাহলে ডিম্যান্ড সাইডটাও ক্রিয়েট হবে। আমি এই বলে ধন্যবাদ জানাচ্ছি আবার আমাদের উপস্থাপককে, অত্যন্ত তরুণ গবেষক, অত্যন্ত প্রতিভান গবেষক, সেই সাথে আমাদের যে প্রতিষ্ঠান সেখানে জি আমার ছাত্র সেটা মনে করিয়ে দিচ্ছে আমাকে, এখনও আমার গুরু। তো আমি সেটাই বলছি যে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা এই ধরনের গবেষণা রেগুলার করি এবং আমরা হয়তো এখানে করি না, আমাদের প্রতিষ্ঠান নিজেই করি। আপনাদেরকে আমি খুব বিনয়ে বলবো যে আপনারা আমাদের এখানে যারা সাংবাদিক ভাই আছেন আমাদের এখানে এসে দেখুন আমরা কী কাজ করছি। আমাদের অন্যান্য গবেষণাগুলো আপনারা চাইলে আপনাদেরকে দেওয়া হবে। এগুলো আমরা চাচ্ছি আমাদের প্রচারের জন্য নয়, আমাদের এগুলো মৌলিক গবেষণা যেহেতু সেগুলো আর একটু সবাই জানুক, আমাদের মধ্যে সচেতনতা বাড়ুক, ডিম্যান্ড সাইডটা ক্রিয়েট হোক। ধন্যবাদ। অনুরোধ করব আমাদের দ্বিতীয় আলোচক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজ বিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর নবীন মুর্শিদকে তার উপস্থাপনের জন্য। একটু সামান্য পরিচিতি দেওয়া দরকার আছে। ডক্টর নবীন মুর্শিদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শক্তির জয়েন করেছেন। তিনি এর আগে যুক্তরাষ্ট্রের কলগেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। অভিবাসন ও শরণার্থীদের রাজনীতি থেকে উদ্ভূত সহিংসতা নিয়ে প্রফেসর নবীন মুর্শিদ কাজ। তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে রিসেন্টলি প্রকাশিত ইন্ডিয়াস বাংলাদেশ প্রফেশন। আমরা চারিপাশের দিকে তাকিয়ে কাগজ পড়ে পরিস্থিতি দেখে আমরা যারা পর্যালোচনা করি, আমরা যা ভাবি সেটার সাথে অনেক মিল। কোন দিক থেকে? এই আস্থার জায়গা থেকে, যে এই নতুন ইন্টারিম গভর্নমেন্টের উপর জনগণের অনেক আস্থা এবং আকাশচুম্বী প্রত্যাশা। বললেন যে প্রত্যাশা মানে দায়িত্ব, তো এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই জরিপ থেকে আমি দুটো বড় আকারে যেটা দেখি হচ্ছে নিরাপত্তা নিয়ে একটা কনসার্ন এবং দেখি অর্থনীতি স্থিতিশীলতা নিয়ে, এবং এই দুটো জিনিস আসলে অন্যের সাথে জড়িত। কারণ এই যে কোথা থেকে আমরা এগুলো পাই, নিরাপত্তা আমরা দেখি যে ল অ্যান্ড অর্ডারের যেই চাহিদা সেখান থেকে, পুলিশের প্রতি যে আস্থা কম সেই একটা জায়গা থেকে। এবং আমরা যদি আবারও আশেপাশে তাকাই এবং আমরা মেলানোর চেষ্টা করি কোত্থেকে এই চিন্তাগুলো আসে, এই ভাবনাগুলো আসে, তখন আমাদেরকে ভাবতেই হয় যে এই সময়ে নারীর নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠে আসছে। দেখতে হয় যে গণপিটুনি হচ্ছে, সেখানে আবার একটা অনাস্থা তৈরি হচ্ছে। দেখতে হচ্ছে ডাকাতি হচ্ছে, আবারও অনাস্থা। কেন পুলিশের প্রতি আস্থা কম, এগুলোর দিকে তাকালেই বোঝা যায়। তো ওই জায়গাটা আসলে গুরুত্বপূর্ণ এই কারণেও, কারণ পুলিশের প্রতি যেই অনাস্থা আছে সেটা কিন্তু আস্তে আস্তে সরকারের দিকেও চলে যেতে পারে যদি এইগুলো দিকে আমরা না তাকাই। সরকার যদি এগুলোর দিকে না তাকান, যদি এই পরিস্থিতিটা আসলে কোনো ব্যবস্থা না হয়, এবং এগুলো ব্যবস্থা না হওয়া পর্যন্ত কিন্তু আমরা এটাকে আমরা বলতে পারি ফার্স্ট অর্ডার ডিমান্ডস, এগুলো যদি সুরাহা না হয় আমরা পরবর্তীতে কি হবে সেখানে আমরা যেতে পারছি না। এবং ওই দিক থেকে আবার অর্থনীতিটাও গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে যে আন্দোলনটা হয়েছিল কোটা মুভমেন্টের জায়গা থেকে, চাকরি চাওয়ার একটা জায়গা থেকে, এমন একটা সময় যেখানে ইনফ্লেশন ভীষণ হাই, এমন একটা সময় যখন অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, রিজার্ভ থেকে হোক আর টাকার ভ্যালু থেকে হোক, যেভাবেই দেখেন না কেন। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা এখনও উঠে আসিনি। এবং আমরা জরিপে দেখতে পাই যে যখন আমরা রিফর্ম চাই, এই যে সাধারণ মানুষের কাছে দ্রব্যমূল্যটা ভীষণ গুরুত্বপূর্ণ, শিক্ষা, স্বাস্থ্য, এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। বিচার ব্যবস্থা আরেকটু পরে আসে, যদিও সেটা কিন্তু আবার নিরাপত্তার দিকে দেখতে হলে সেটাও আবার গুরুত্বপূর্ণ। তো এই দুটো জিনিস আমি বলবো আসলে একইভাবেই দেখতে হবে। তো আমি আবারও ফিরে আসছি তাহলে এই আস্থার জায়গা থেকে। আস্থাটা মানুষ চায়, ভরসা করতে চায়, আমার মনে হয় ওইটাই আসলে গুরুত্বপূর্ণ। এবং করতে চায় বলেই আমরা দেখি এই নির্বাচন নিয়ে একটা আশার জায়গা, আমরা দেখি সংস্কার নিয়ে একটা আশার জায়গা। এই দুটো জায়গাতে আমরা এও দেখতে পাই যে বিভিন্নভাবে গণতান্ত্রিক চর্চাগুলো চায়, স্থানীয় জায়গায় দলের কি রোল হতে পারে। আমরা চাই নতুন দল আসুক, আমরা চাই দলের মধ্যে ওই যে পলিটিক্যাল অ্যাক্টটা একটু আবার আসুক, আমরা চাই ওই আর্টিকেল 70 ওটা আবার সংশোধন করা হোক, যেন বাক স্বাধীনতা আর একটু আসে। তো নানান দিক থেকে আমি বলবো যে একদিকে নিরাপত্তা এবং অর্থনীতি,
অন্যদিকে আসলে গণতন্ত্রের চাহিদাটাই চলে এসছে আমাদের এই জরিপের মাধ্যমে। আরেকটা জিনিস যেটা এই সময়ে খুব আলোচিত কিন্তু জরিপে আমরা দেখি না, সেটা হচ্ছে গিয়ে জাতীয় পরিচয় নিয়ে যেই একটা চিন্তা মানুষের মধ্যে আছে, সেগুলো কিন্তু আমরা দেখছি না এখানে। আমরা দেখতে পাচ্ছি মেটেরিয়াল জিনিসপত্র নিয়েই মানুষের চিন্তা আরও অনেক বেশি। দৈনন্দিনভাবে সাধারণভাবে আমরা চাই নিরাপত্তা, আমরা চাই একটা অর্থনৈতিক স্থিতিশীলতা। এখানেই মনে হয় শেষ করলে ভালো হয়, সময় মনে হয় আপনি আরো 2 মিনিট বলতে পারেন। তাহলে আরেকটা যেটা বলা যায় হচ্ছে যে আমরা এই জরিপের থেকে এই যে কি পাই এবং কি পাই না দেখতে হলে আমরা দেখতে পাই যে আস্থার জায়গাটাকে যুক্ত করে যে এই স্বৈরাচারী শাসন যেখান থেকে আমরা বেরিয়ে এসেছি সেই ধরনের স্বৈরাচারিতা কিন্তু এখন আমরা আর চাই না। এবং এটা নানান প্রশ্নের মাঝে মাঝেই এই ইঙ্গিতটা আমরা খুঁজে পাই। কারণ এটা মনে রাখতে হবে যে এত বছরের স্বৈরাচারী শাসন একটা হ্যাবিট তৈরি করে দেয় মানুষের মনে। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনও আগের মতোই চলছে, সেখানেও এক ধরনের স্বৈরাচারিতা কাজ করে, সেখানে কিন্তু সংস্কারগুলো দরকার। আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে এই যে একটা স্বৈরাচারিতার একটা মনোভাব আমাদের মাঝে আছে, সেটাও কিন্তু একটা ভাববার বিষয়। ওটা কোথায় দেখি আমরা? আবার দেখি যে গণপিটুনির যে ইচ্ছাটা, সেখান থেকে ওটা একটা অনাস্থা এবং স্বৈরাচারিতার একটা প্রভাব বলে আমরা করতে পারি। তো এই আমাদের কাজ আসলে অনেক বেশি, এবং সেই জায়গা থেকে আমি আবারও বলবো যে যেই দায়িত্বের কথাটা আমরা শুনলাম, সেই দায়িত্বটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যে এত আশা এত আকাঙ্ক্ষা আমাদের আছে, আমরা কিন্তু আসলে চাই নতুন একটা ব্যবস্থা যেখানে মানুষজন স্বাধীনভাবে থাকতে পারে। স্বাধীন মানে নতুন দেশ নতুন সব তা না, সব কিছু ধ্বংস করে নতুন করে গড়ি সেটা না। স্বাধীন মানে যে এই যে নানানভাবে স্বৈরাচারিতা যেভাবে আমাদের প্রতিদিনের জীবনে ঢুকে গেছে, সেখান থেকে মুক্তি পাওয়া। I would say minor reforms, মানে appellate division reform করার পর, তাই না, reorganize করার পরে সেপ্টেম্বরে হয়েছে সার্ভে। এখন তো appellate division অলমোস্ট নতুন সরকারের নিজের মানে ট্রাস্টেড। তো সেখানে সারপ্রাইজিং যে জুডিশিয়ারির উপর এখনো ট্রাস্ট অলমোস্ট লেস দেন হাফ, মানে লেস দেন হাফ, 40% নেমে এসছে। আগে যেখানে অলমোস্ট 85% ছিল। ইভেন ইন 2020 সালে, যখন আমি বলবো 2015-20 এখানে সাংবাদিক বন্ধু আছেন, যে হাজার হাজার রাজনৈতিক বন্দীকে সম্পূর্ণ রাজনৈতিক কারণে, শুধুমাত্র কারো স্লিপে কারো টোকেন পেয়ে, যেখানে জামিন ডিনাই করা হয়েছে, যেখানে বেসিক ফান্ডামেন্টাল রাইটস ডিনাই করা হয়েছে, যেখানে মানুষকে গুম করা হয়েছিল, যেখানে আমাদের বিচারকরা নিজেরা মঞ্চে বসে বলেছেন যে আমরা শপথপত্র রাজনীতি, সেখানে কিভাবে এই ধরনের 84% ট্রাস্ট থাকে। তো আমি মনে করি যে সার্ভে যারা করেছেন বা যারা মাঠে কন্ডাক্ট করেছেন, তাদের একটু রিভিজিট করা দরকার। স্পেশালি তো বিশালে যেতে পারবো না এখন। 84% আমি বিশ্বাস করি, এমন 84% ঠিক আছে, কিন্তু 2020 সালে 84%-এর চেয়েও বেশি। এটা হয়তো আমাদের জনগণ অত্যন্ত সুইট, ভেরি কাইন্ড উইথ দ্য দেন গভর্নমেন্ট, আর এখন কমে যাওয়া কিন্তু একটু সারপ্রাইজিং। আরেকটা জিনিস আমার কাছে সারপ্রাইজিং লাগছে যে ইলেকশন কমিশন 2015 সাল এবং 2020 বলতে পারেন যে পোস্ট টু কেলেঙ্কারিপূর্ণ স্ক্যান্ডালাস ইলেকশনস 2014 এবং 18 নির্বাচনের পর, 14-র পরে যদি 2015 ধরি সেই সার্ভেটা হয়েছিল, 18-র পরে 2020-এর সার্ভেটা হয়েছিল, তখন কিভাবে নির্বাচন কমিশনের উপর মানে এই ধরনের সার্ভে কিন্তু নির্বাচন কমিশনকে এক ধরনের ফ্রি দেয়। আমি যদি তখন ইলেকশন কমিশনার হতাম, আমি বলতাম যে আমি তো আই ডুইং এ গুড জব, এবং মানে জনগণ বলছে আই ডুইং এ গুড জব, হু কেয়ারস হোয়াট আওয়ার জার্নালিস্ট কমিউনিটি অর ইন্টারন্যাশনাল অবজারভার্স সে। সো ওভারঅল আমি স্টিল বলবো যে মানে আই স্যালুট মাই কলিগস যারা এত বড় একটা সার্ভে করেছে নেশন ওয়াইড, ভেরি রিপ্রেজেন্টেটিভ, এবং আমি বলবো এই দুটো প্রশ্ন ছাড়া বাকিগুলো খুবই ডক্টর মোর্শেদ স্যার যে আমাদের মেক সেন্স, আমরা নিজেরা যেভাবে আমাদের এক্সপেকটেশনগুলোর সাথে ম্যাচ করে
আমাদের আস্থা যেভাবে বেড়েছে সেটার সাথে ম্যাচ করে। এবং আমি মনে করি একটা ইম্পর্টেন্ট কথা তারা বলেছেন এখানে, এবং এখানে বোঝা যায় যে আমাদের জনগণ ভয়েস যথেষ্ট জ্ঞানী। ওরা বলেছেন যারা 2 বছরের চেয়ে কম প্রেফার করছে তারা বলেছেন যে অনলি প্রিপারেশন ফর দ্য ইলেকশন হলো মানে সবচেয়ে বড় কাজ। এটা যদি আসল কর্তব্য হয় তাহলে অফকোর্স এবং 87% বলছেন তাদের আসল কর্তব্য, এবং সেখানে কিন্তু আমাদের মানে অ্যাক্রস দ্য বোর্ড আমাদের মতের সাথে সেখানে মিলে যায়। যদি আমরা কমন সেন্স তো অনেক সময় আনকমন। একই সাথে আমার শেষ কথা যে বর্তমান সরকারের প্রতি সেটা স্যার থেকে একটুখানি বাইরে, আগে আমরা যে 3টে ইন্টারিম গভর্নমেন্ট পেয়েছিলাম স্যার 91, 96, 2001 এবং কিছু সময় 2008, তখন বলা হতো যে ইন্টারিম গভর্নমেন্টের কাজ হচ্ছে শুধু পলিসি ডিসিশনস নেওয়া, কোনো নীতিগত সিদ্ধান্ত না নেওয়া। এবার যেহেতু এটা একটা পোস্ট আপরাইজিং গভর্নমেন্ট, এখানে এক্সপেকটেশন হচ্ছে অ্যাবাউট স্ট্রাকচারাল এন্ড ফান্ডামেন্টাল চেঞ্জেস। সো আমি বলবো এখানে টোটাল জিনিসটা উল্টো করে দেখা উচিত আমাদের, যে ঠিক আছে আমাদের কাজ কিন্তু দৈনন্দিন কাজ না, কিন্তু রুটিন কাজ তো অ্যাভয়েড করা যাবে না। তো আমার একটা পরামর্শ হবে যদি সম্ভব হয় রুটিন কাজগুলো লিভ ইট টু লাইক ওএমএস এ চাল ডাল দেয়া, ন্যায্য মূল্যের দোকানে দেখলাম যে মোবাইলের এখানে লাইন ধরে আছে মানুষ, এসব কাজ আমরা ব্যুরোক্র্যাটদের হাতে দিয়ে দিই না কেন? আমাদের সচিব, ডিসি, ইউএনও মানে ব্যুরোক্রেসির হাতে দৈনন্দিন কাজটা রেখে আমাদের মাননীয় উপদেষ্টা পরিষদ যদি দয়া করে ফান্ডামেন্টাল যে রিফর্মের কাজ ওনার হাতে নিয়েছেন সেগুলোকে মানে ওই যে পলিসি ডিসিশনসটা এখন ওনাদের আসল কর্তব্য হওয়ার কথা, ডে টু ডে জিনিস ব্যুরোক্রেটের। ধন্যবাদ। এটা যথাযথভাবে রিপ্রেজেন্ট করে কিনা এটা একটা। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা সবসময় বলে থাকি মোটা দাগে আমাদের জনগণ আওয়ামী লীগ, বিএনপি এই দুইটা ধারায় মোটা দাগে বিভক্ত, আমরা এ ধরনের বলে থাকি। 2009 পর্যন্ত নির্বাচন, এরপরে 3টা নির্বাচন বাদ দিলে ওই সময় পর্যন্ত আমরা এক ধরনের রিপ্রেজেন্টেশন ও ভোটের ফলাফলে দেখি। কিন্তু এই জরিপে আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যেন একপাক্ষিক। তো সেটা কি আমাদের জনগণের এই সময়ের মধ্যে কি আমাদের যে চিন্তা চেতনার জায়গাটা চেঞ্জ হলো কিনা, বা আসলে পলিটিক্যাল যে আমাদের রাজনৈতিক যে বাস্তবতা সমাজে আছে সেটার প্রতিফলন যথাযথ হয়েছে বলে আপনারা মনে করেন কিনা? আমরা এই পাজলটা নিয়ে কাজ করতেছি। ওনার অনেকগুলো পাবলিকেশনস আছে যে কেন ট্রাস্ট এত হাই, যেখানে কমন সেন্স আনকমন। কমন সেন্স বলে যে ট্রাস্ট এত হাই হওয়ার কথা না, ইলেকশন কমিশন বলেন, জুডিশিয়ারি বলেন 2020 বা 2015, এটা নিয়ে অনেকগুলো এক্সপ্লানেশন দেওয়া হচ্ছে। সেটা এইখানে এই একাডেমিক ডিসকাশন করার জায়গা না, কিন্তু আমাদের অনেক পাবলিকেশনস আছে এটা নিয়ে, যে এটা কালচারাল ফ্যাক্ট ভয় বলে না, নানাবিধ ফ্যাক্টরস, বিকজ দোজ আর কাইন্ড অফ অথরিটেরিয়ান গভর্নমেন্ট। সেই ক্ষেত্রে ইভেন পুলিশের উপরে ট্রাস্ট এত বেশি কেন, এটা নিয়ে আমার নিজেরও রিসার্চ আছে। আমি সরাসরি পুলিশের সাথে কথা বলছি, এটা আমরা ফলো আপ রিসার্চ করি। সার্ভেতে এক ধরনের স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন আসে যেখানে অনেক পাজল আসে, যে পাজলটা আমরা ফার্দার ডিপ ডাউন করি বা ডিটেইল এক্সপ্লেনেশন দেই, সেটা হলো কোয়ালিটেটিভ মেথড, ইন্টারভিউ বা অবজারভেশন। সেইভাবে আমরা এগুলোর পাজল অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। কেন এরকম, যেটাকে আমরা বলি অ্যান্টি হাইপোথেটিক্যাল রেজাল্ট, যেটা আমরা অ্যাজিউম করি না সেই রেজাল্ট কেন আসে, সেটা অনেক বড় ডিসকাশনের বিষয়। তারপর একটা রিপ্রেজেন্টেটিভনেসের যে বিষয়টা, আই থিংক যারা সার্ভে করে তারা সবাই এটা এগ্রি করবে যে সার্ভের ক্ষেত্রে নাম্বার, যেটাকে আমরা বলি স্যাম্পল সাইজ ডাজন্ট ম্যাটার। ম্যাটার হলো আপনার স্যাম্পলটা রিপ্রেজেন্টেটিভ কিনা, মানে আপনার সকল শ্রেণীর মানুষ এখানে আছে কিনা, জেন্ডার ব্যালেন্স আছে কিনা, এথনিসিটি ঠিক আছে কিনা, সকল লেভেলে ইনকাম গ্রুপ আছে কিনা, মোরালের সকল লেভেলের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা। ইভেন আপনি যদি গ্লোবালি ওয়েল এস্টাবলিশ সার্ভেগুলো দেখেন, ওয়ার্ল্ড ভ্যালু সার্ভে, ইউরোপিয়ান ভ্যালু সার্ভে, তাদের স্যাম্পল সাইজ ফর বাংলাদেশ জাস্ট 1000, এবং সেটা কিন্তু ইন্টারন্যাশনালি রেকগনাইজ রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল সাইজ। আমাদের সেখানে 1869। সো এই নাম্বারটা কিন্তু বড় ফ্যাক্টর না। আপনি যদি সোশ্যাল ডেমোক্রেটিক প্রোফাইলটা দেখেন, সেটা হলো ফ্যাক্টর যে আমি শুধুমাত্র পুরুষের সার্ভে করেছি কিনা, শুধুমাত্র মুসলিমদের সার্ভে করেছি কিনা, যে হিন্দু এখান থেকে বাদ দিয়েছি কিনা। রিপ্রেজেন্টেটিভনেস ওইভাবে মেজার করা হয়। আর এটা যেহেতু র্যান্ডম স্যাম্পলিং একটা ম্যাজিক হলো যে সেটা যদি আপনি র্যান্ডমলি করেন, পিওরলি র্যান্ডমলি করেন, দ্যাট রিপ্রেজেন্ট দ্য হোল কান্ট্রি। সো এখানে যে পার্সেন্টেজটা আসছে, সাপোজ 46% পিপল আর রিল্যাক্টেন্ট অ্যাবাউট পলিটিক্স, দ্যাট মিন্স 46% পিপল ইন দ্য হোল কান্ট্রি আর রিল্যাক্টেন্ট অ্যাবাউট পলিটিক্স, মানে দে আর নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স। অথবা ফর দিস টাইম বিং, এই বর্তমান কনটেক্সটে মানুষ পলিটিক্স থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেটা আমরা অ্যাজিউম করতে পারি।
যদি আমরা ক্লেম করি যে আমাদের ডেটা অথেন্টিক, there is no manipulation, there is pure representation, সেই ক্ষেত্রে আমরা এই পার্সেন্টেজটাকে হোল কান্ট্রির ক্ষেত্রে আমরা রিফ্লেক্ট করতে পারি, যেটাকে আমরা বলি জেনারেলাইজেশনস। আমার আসলে বেসিক্যালি কোশ্চেন না, আপনাদের র্যান্ডম যেই জরিপটা হবে সেখানে আপনারা আরো কিছু বিষয় আমি অ্যাড করার জন্য বলবো। বাংলাদেশে টোটাল ভোটারের সংখ্যা আনুমানিক 12 কোটি, আর আমরা প্রবাসী থাকি প্রায় 2 কোটি প্রবাসী। এখানে প্রবাসীদেরকে অ্যাড করা হয়নি। আমার মনে হয় আপনারা ফিউচার আপনাদের জরিপে আপনারা প্রবাসীদেরকে অ্যাড করতে পারেন। আর আরেকটি জিনিস এখানে যেটাই হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশা। আমি একজন নাগরিক হিসেবে মনে করি যে আমার প্রত্যাশাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা হয়তো নেক্সট টাইম আপনারা অ্যাড করতে পারেন। সেটি হচ্ছে গত স্বৈরাচারী সরকার, পতিত সরকার রাষ্ট্রের টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশ বিদেশে লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের ভাবমূর্তিটাকে ক্ষুণ্ণ করা হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে একটি জঙ্গি আন্দোলন হিসেবে প্রচার করা হয়েছে। বাংলাদেশে আমরা যারা এই গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য আমরা যখন যারা কথা বলেছি, আমাদেরকে দুর্বৃত্ত বলে প্রচার করেছে। এই যে 5ই আগস্টের 2 দিন আগেও সকল মিশনে চিঠি দেয়া হয়েছিল যে যেসব ছাত্ররা আন্দোলন করছে তারা হচ্ছে আসলে রাজাকার এবং তারা দুর্বৃত্ত, তারা আসলে কোনো ছাত্র নয়, তারা জঙ্গি, তারা সন্ত্রাসী, এগুলো বলে প্রচার করা হয়েছিল। আপনারা চাইলে সেই চিঠির একটি কপি আমি আপনাদেরকে দিতে পারি। এবং আপনারা তো জানেন দুবাইতে কিছু আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সাজা পর্যন্ত হয়ে গিয়েছিল। কেন হয়েছিল? তারা গণতান্ত্রিক আন্দোলনে দেশে স্বৈরাচারের পতনের জন্য তারা আন্দোলন করেছিল। তা আমাদের সৌভাগ্য হচ্ছে আমরা কানাডাতে বা আমেরিকাতে বা লন্ডনে আমরা যে পরিমাণ গণপ্রতিরোধ, গণ আন্দোলন গড়ে তুলেছিলাম, আমাদের বিরুদ্ধে মিডল ইস্টের মতো রাজতন্ত্রের মতো অ্যাকশন সরকার নেয়নি, বিকজ অফ আমরা ক্যানাডিয়ান নাগরিক বা আমেরিকান নাগরিক অথবা ব্রিটিশ নাগরিক যারা ব্রিটেনে আন্দোলন করেছেন। এখন আমার প্রশ্ন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এবং বাংলাদেশে স্বৈরাচার পতনের আন্দোলনে এবং অর্থনৈতিক উন্নয়নে একজন রেমিটেন্ট যোদ্ধা হিসেবে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য এবং এটা অস্বীকার করার মতো নয়। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে প্রবাসীরা সকল সরকারের সময়ে নিগৃহীত এবং আমরা এয়ারপোর্টে একটা ভালো ট্রিটমেন্ট পাই না। সকল সরকার আমাদেরকে ভোটার করবে বলে, কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত এনআইডি কার্ডের জন্য অন্তর্ভুক্ত করা হয়নি, আমাদেরকে ভোটার করা হয়নি। কিন্তু এইখানে যেহেতু ইলেকটোরাল সিস্টেম রিফর্ম কমিশনের চেয়ারম্যান আছেন, আমার অত্যন্ত প্রিয় বদিউল আলম স্যার আছেন, আমি মনে করি আমাদের প্রথম যেটি করণীয় সেটি হচ্ছে আমাদের প্রবাসীদেরকে, 2 কোটি প্রবাসী অ্যাডাল্ট আছেন বিদেশে, তাদেরকে ভোটার করা হোক এই নেক্সট ইলেকশনের আগে। এটা হচ্ছে আমার দাবি। নাম্বার 2 হচ্ছে আমার আরেকটা প্রস্তাবনা হচ্ছে বিদেশে স্বৈরাচার কর্তৃক নিয়োগকৃত সকল মিশন প্রধানরা, অ্যাম্বাসেডাররা এখন পর্যন্ত সেই সব দায়িত্বে আছেন যারা 5ই আগস্টের আগ পর্যন্ত সারা বিশ্বে এই স্বৈরাচারের পক্ষে দালালি করেছে। তারা তাদের একজন দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রত্যেকটা মিশনকে, এম্বাসিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রূপান্তর করেছে। তাদের যদি আপনি এরকম কনফারেন্স রুমে বা অ্যাম্বাসেডারের রুমে ঢুকেন, আপনি কনফিউজ হয়ে যাবেন, এটা কি আওয়ামী লীগের অফিস না বাংলাদেশ এম্বাসি। এইটা আপনারা কনফিউজ হয়ে যেতেন। এখন যদিও সেই পোস্টার নেই, ব্যানার নেই। এবং দ্বিতীয়ত হচ্ছে তারা এমনও করেছে, আমরা যখন পাসপোর্ট নবায়নের জন্য যেতাম, আমরা যখন কোনো একটা কনসুলার সেবা নিতে যেতাম, আমাদেরকে ফেসবুকের তথ্য দেয়া হতো। আমরা ফেসবুকে সরকার বিরোধী কোনো কথা লিখছি কিনা, আমরা শেয়ার করছি কিনা, কমেন্ট করছি কিনা, সেই ধরনের পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি। আমি সারপ্রাইজড হাউ রিক্রুটেড স্বৈরাচার কর্তৃক নিয়োগকৃত অ্যাম্বাসেডার গুলো
এখন পর্যন্ত দায়িত্বে আছেন। আপনারা বিষয়টি ভেবে দেখবেন এবং আমার তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার আকুল আবেদন, ইমিডিয়েটলি এই অ্যাম্বাসেডার গুলো এবং কনসুলার গুলো রাজনৈতিকভাবে নিয়োগকৃত তাদেরকে ফিরিয়ে আনা হোক। ধন্যবাদ। অ্যাক্টিভিস্ট হিসেবে অনেক ঝুঁকি নিয়েছি। হ্যাঁ, কালকে আমি একটা লেখা লিখেছিলাম, আপনারা দেখেছেন কিনা প্রথম আলোতে। আমাকে একজন পড়ে বলেছে, আপনি তো জীবন নিয়ে জুয়া খেলেছেন। হয়তো কিছুটা হয়তো সত্য, কিন্তু আমি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার ব্যক্তি নই। আমি অলওয়েজ আই স্টেড বিহাইন্ড, এবং অন্যরা কথা বলেছে, আমি সহায়তা করেছি, আমি সহায়তা পালন করেছি। তো আমি আমার বন্ধু, বহুদিনের বন্ধু, আমরা এককালে সহকর্মীও ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সালাউদ্দিন আহমেদ জন্য ওনার চাপাচাপিতে কিন্তু আমি এখানে উপস্থিত হয়েছি, এই আসনে বসছি, কারণ উনি যখন আমাকে অনুরোধ করেছেন আমি ওইটা ফেলতে পারি নাই। এখানে ব্যাপক আস্থার কথা এসছে, আকাশসঙ্গী নিবেদনের ওই যে কথা দান করে বলতে আকাশসঙ্গী প্রত্যাশার কথা এসছে। তো এগুলো আমার তো মনে হয় সঠিক, এগুলো আমরা উপলব্ধি করেছি এবং অন্যের কাছ থেকে শুনতে পাই। একটা জিনিস বোধ হয় আমি ব্যক্তিগতভাবে এই গণ আন্দোলন, গণবিস্ফোরণের সাথে আমি নেপথ্য থেকে যুক্ত ছিলাম। নেপথ্য থেকে আবার সামনেও ছিলাম বলতে হবে। নেপথ্য থেকে আমি কিন্তু ওই যে নেপথ্যের কারিগর নই, কিন্তু এটা ছাত্রদের সামনে ছিল, আমরা পেছনে ছিলাম। এবং একই সাথে আমি বহুদিনের অ্যাক্টিভিস্ট হিসাবে এইসব বিষয় নিয়ে আমাদের এই বন্ধু যে কথা বলেছেন, যে আমরা যেই সব বিষয়গুলো তুলে ধরেছি, অসন্তোষের কথা, তারপরে আমাদের কি জাতীয়তার নির্বাচনের কথা, আমাদের মানবাধিকার লঙ্ঘনের কথা, বিভিন্ন রকম বিচারহীনতার কথা, এইসব কথাগুলো আমরা বহুদিন থেকে বলে আসছিলাম। এবং এটাই কিন্তু ব্যাপক অসন্তোষ মানুষের মধ্যে সৃষ্টি করেছে। বস্তুত আমি লিখেছি আগে এই যে বিপ্লব বলা হয় জুলাই বিপ্লব, তা আমি এক জায়গায় বলেছিলাম, অন্যরা বলেছে এটা হলো কি, এটা এই যে অন্য নাম ব্যবহার করেছে, ওটা গুরুত্বপূর্ণ নয়। তো এই বিষয়গুলো আমাদের অজানা নয়। তো একটা জিনিস যেটা আমার মনে হয় সুস্পষ্টভাবে মানুষের উপলব্ধিতে ছিল, এমনকি মানুষের বক্তব্য ছিল, সেটা হলো বিচার। যারা এই সকল এত বছর থেকে যে সকল অন্যায় করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা ফৌজদারি অপরাধ করেছে, যারা তারপরে আর্থিক অপরাধ করেছে, ফাইন্যান্সিয়াল ক্রাইমস, এবং যারা নির্বাচনী অপরাধ করেছে, তাদের বিচারের কথাটা আমার মনে হয় অনেকে সুস্পষ্ট হয়ে বলেছে। এবং আমার মনে হয় সবাই মনেই ছিল এটা যেন হয়। আমি ওই যে আমার মনে হয় এটা যদি অন্তর্ভুক্ত হতো বিচারের বিষয়টা এই সার্ভেতে আছে। বিচারের বিষয়টাও আছে। তো আমার মনে হয় আমাদের চিন্তা চেতনার মতামতেরই প্রতিফলন করেছে। এবং যে জিনিসটা বরসুল করিম সাহেব উল্লেখ করেছেন, ওই যে ইয়ের কথা, ট্রাস্টের কথা, এবং ট্রাস্ট ইন ইলেকশন কমিশন এবং ট্রাস্ট ইন গভর্নমেন্ট। কয়েকদিন আগে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, একটা খবরের কাগজে মৌলিক বার্তাতে একটা আর্টিকেল বেরিয়েছিল যে সব সরকারি যেন যে জনগণের ব্যাপক আস্থাশীলতা অর্জন করে, তারা যত খারাপই হোক। এইটা এই যে কয়েকটা জরিপের কথা উল্লেখ করে তারা বলেছেন এই কথাগুলো। তো আমার মনে হয় এটা একটা সীমাবদ্ধতা, যে এবং আকরাম সাহেব বলেছেন যে ইনি আরো যে গবেষণা হয়েছে, গবেষণা হওয়া দরকার, যে আমরা যে জরিপের যেটা পাচ্ছি এটা আমরা যেটা উপলব্ধি করি, আমরা যেটা আমাদের যে ধারণা তার সাথে সংগতিপূর্ণ নয়। এই আমরা যারা আগ্রহী তারা গভীরভাবে ওই যে আরো সুস্পষ্ট করে জানার জন্য ওনাদের গবেষণার পর্যালোচনা করতে পারেন। তো এই যে ব্যাপক আস্থা,
এবং আকাশচুম্বী প্রত্যাশা, এর একটা ফ্লিপ সাইড আছে, এর একটা অন্য দিকও আছে, বিপরীত দিকও আছে। সেটা হলো এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। এক্সপেকটেশন ম্যানেজমেন্টটা যে কিরকম ওটা আমি জানি না। যে এটা তো সেপ্টেম্বরের 9 থেকে 19 তারিখে 19 সেপ্টেম্বর এই গবেষণাটা করা হয়েছে। এখন যদি আমরা গবেষণাটা করি, এটা যদি রিপিট করি, আমি নিশ্চিত আমাদের ফলাফলটা বন্ধ হবে। কারণ মানুষের মধ্যে যে আকাশচুম্বী প্রত্যাশা সৃষ্টি হয়েছে, এক্সপেকটেশনটা ম্যানেজ করা কতটুকু দিয়েছে, এবং এক্সপেকটেশনটা ম্যানেজ করা কিন্তু এই সরকারের জন্য যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। এক্সপেকটেশন ম্যানেজ করতে হবে দুইভাবে। একটা হলো যে থ্রু ডেলিভারি, যে মানুষ অনেক কিছু চায়, এগুলো যে মানুষের এই চাওয়াটা পূর্ণ করা। আরেকটা হলো কমিউনিকেশন, যে সঠিকভাবে কমিউনিকেশনের মাধ্যমে, নিয়মিত কমিউনিকেশনের মাধ্যমে মানুষের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয় এবং মানুষ যাতে ওই যে বিপদগামী না হয়। যে আমাদের সোশ্যাল মিডিয়াতে বহুভাবে বহু রকম প্রচারণা চালাচ্ছে, এর দ্বারা যাতে মানুষ বিপদগামী না হয়। তো এই জন্য কমিউনিকেশন ইজ another important thing for the government. আর আমরা এই যে মানুষ সংস্কার চায়, মানুষ রাষ্ট্র মেরামত চায়, মানুষ নির্বাচনী সংস্কার চায়, যাতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে। এবং এটি গুরুত্বপূর্ণ। আমাদের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, আমাদের নির্বাচনী ব্যবস্থা থেকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটাই কি যথেষ্ট কিনা? আমাদের আজকে সুস্পষ্টভাবে আমাদের অনুধাবন করা দরকার, নিজেদেরকে জিজ্ঞেস করা দরকার যে হ্যাঁ, আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের বস্তুত আমাদের দায়িত্বটা হলো কারিগরি কিছু এই যে সুপারিশ করা। যেমন আমি যেই কমিশনের সাথে যুক্ত, সেই কমিশনের দায়িত্ব হবে যে কিভাবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা যায়, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায়। তার কতগুলো টেকনিক্যাল সলিউশন আমাদের অভিজ্ঞতার আলোকে, বাইরের অভিজ্ঞতার আলোকে এবং জনগণের সাথে বিভিন্ন স্টেক হোল্ডারের মতামতের ভিত্তিতে কি কি করণীয়, কি কি করা দরকার, কি কি পরিবর্তন করা দরকার, আমাদের আইন কানুনে কি কি পরিবর্তন করা দরকার, আমাদের এই যে নির্বাচনী পদ্ধতিতে কি কি পরিবর্তন করা দরকার, যে সকল প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সাথে যুক্ত আছে তাদের মধ্যে কি পরিবর্তন করা দরকার, কিছু কিছু সাংবিধানিক সংস্কারের দরকার আছে, সেখানে কি কি পরিবর্তন করা দরকার, এগুলো সম্পর্কে আমরা সুপারিশ দিতে পারি। এবং এরপরে আমরা আশা করছি যে আমাদের সুপারিশ পাওয়ার পরে সরকার রাজনৈতিক দলের সাথে বসে তারা একটা ঐক্যমত বোঝার চেষ্টা করবে। ওখান থেকে একটা রোডম্যাপ সৃষ্টি হবে। রোডম্যাপ সৃষ্টি হয়ে নির্বাচনের দিনক্ষণ হয়তো একবারে এক্সাক্ট দিনক্ষণ নয়, এটা একটা সমজাল নির্ধারিত হবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু যে সকল কথা বলছি, আমি কিন্তু সরকারের কেউ নই, প্লিজ, এটা কোনো সরকারি ভাষ্য নয়। আমি একজন নাগরিক এবং আমি যে কাজটা করছি একজন নাগরিক হিসাবে করছি, নাগরিক দায়িত্ব করছি। আমি সরকারের আই ডোন্ট রিপ্রেজেন্ট দি গভর্নমেন্ট, আই ডোন্ট স্পিক ফর দি গভর্নমেন্ট। এটা আমার এবং আমি, আপনারা আমার মিডিয়ার বন্ধুরা জানেন যে আমি সবসময় খোলামেলা কথা বলেছি। যদিও এখন খোলামেলা কথা বলা একটু ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, কোনটা যে ভাইরাল হয়ে যায়, কোনটা অর্ধেক কেটে অর্ধেকটা যুক্ত করে ওই যে ভাইরাল হওয়ার যে প্রতিযোগিতা, অশুভ প্রতিযোগিতা, তো এই অশুভ প্রতিযোগিতার আমিও শিকার পেয়েছি। আমি বলি নাই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন ওই যে গ্রহণযোগ্য হবে। আমি যেভাবে বলেছি সেইভাবে তার পূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। এনিওয়ে, তো আমরা আমরা এই কারিগরি পরামর্শগুলো এবং আমাদের ইয়েগুলো, আমাদের সুপারিশগুলো দেবো। তারপরে সরকার রাজনৈতিক দলের সাথে আমরা আশা করছি যে আলাপ আলোচনা করে তারা রোডম্যাপ তৈরি করে নির্বাচনের একটা সম্ভাব্য সময় তারা নির্ধারণ করবে। ধরেন ভালো একটা সুষ্ঠু নির্বাচন হবে,
আমরা সবাই দায়িত্বশীল আচরণ করি। আমরা নাগরিকরা দায়িত্বশীল আচরণ করলাম। আমাদের এখানে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, শিক্ষক, আমরা সবাই দায়িত্বপূর্ণ আচরণ করলাম। এমনকি আমাদের রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করলাম। তারপরে কি আমাদের তো সুষ্ঠু নির্বাচন আগে হয়েছে, কিন্তু সুষ্ঠু নির্বাচনের সুফল কি আমরা পেয়েছি? সুষ্ঠু নির্বাচনের সুফল তো পাইনি। তার একটা বড় কারণ হলো আমাদের পলিটিক্যাল কালচার, আমাদের রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয়, আমাদের রাজনীতিবিদরা যদি যেটা তারা অঙ্গীকার করে, জনগণ যেটা চায়, সে ব্যাপারে যদি তারা ক্ষমতা যাওয়ার পর আন্তরিকতার সাথে সেটা বাস্তবায়ন না করে, তাহলে সবই হবে অন্যরকম। কারণ আমাদের থেকে কয়েকটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। 91 সালে সুষ্ঠু নির্বাচন হয়েছে, 96 সালে সুষ্ঠু নির্বাচন হয়েছে, 2000 সালে যে নির্বাচন হয়েছে, 2001 যে নির্বাচন হয়েছে, কিছু কিছু প্রশ্ন ছিল, 2008 নির্বাচন নিয়েও প্রশ্ন ছিল, কিন্তু তার সঙ্গে মোটামুটি আমাদের সকল নির্বাচন কর্তৃপক্ষের মধ্যে সেগুলো গ্রহণযোগ্য নির্বাচন ছিল। কিন্তু এর সুফল কি আমরা পেয়েছি? আমাদের সুফল যদি পেতে হয় তাহলে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন দরকার, আমাদের রাজনৈতিক দলে পরিবর্তন দরকার। আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্র চাই, আমাদের মন মানসিকতা গণতান্ত্রিক হতে হবে, আমাদের রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক হতে হবে, রাজনৈতিক দলগুলো স্বচ্ছ হতে হবে, দায়িত্ব হতে হবে। তো আমি আশা করি যে এই যে মর্মান্তিক ঘটনাগুলি ঘটল আমাদের কতদিন 34, 35, 40, 36 দিন, ওকে, এই যে মর্মান্তিক ঘটনাগুলো মনে করি হিসাবে তো প্রায় 1600 মতো 1500 কতজন মৃত্যুবরণ করেছে, হাজার হাজার ব্যক্তি আহত হয়েছে। এবং মানে এইরকম মানুষের মধ্যে আবেগ, যে আপনারা, আমি নিশ্চিত এখানে আমাদের অনেক লোকরা আছে, তারা তো রাস্তায় ছিল, এবং আপনাদের যারা বয়স্ক আমার মতো, আমরাও মাঝে মাঝে রাস্তায় ছিলাম, সবসময় হয়েছিলাম, কিন্তু আপনি না থাকলে উপলব্ধি করতে পারবেন না। আমি নিশ্চিত, আমি মায়ের কাছে মাসিক গল্প করছি, আপনারা এটা উপলব্ধি করেছেন। এই যে জন আকাঙ্ক্ষা, এই যে জনগণ চাচ্ছে যে এদের বিচার, এদের একটা ন্যায় বিচার হোক, এবং সম্পূর্ণ স্বচ্ছভাবে ন্যায় বিচার হোক, ন্যায় বিচারের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হোক, এবং একই সাথে রাষ্ট্র মেরামত হোক, যাতে এর পুনরাবৃত্তি যেন না ঘটে, নেভার এভার এগেইন। যে আমার কাছে যেটা উপলব্ধি করেছি, হয়তো এটা সুস্পষ্ট হয়ে বলা হয়নি, যদিও আমাদের এই যে রাষ্ট্র মেরামতের কথা, আমাদের শিশুরা, আমাদের কিডে রিবেলিয়ন বলি আমি, ওই যে আমাদের নিরাপদ সড়ক আন্দোলন, তারা তো স্কুলের ছাত্রছাত্রী ছিল, তারাই কিন্তু প্রথম রাষ্ট্র মেরামতের কথা বলেছে। রাষ্ট্র মেরামতের যে দাবি, এই দাবি আমাদের পূরণ করতে হলে, হ্যাঁ, এই সরকারের করণীয় আছে, আমাদের সকলেরই করণীয় আছে, আমাদের সকল নাগরিকের আমাদের করণীয় আছে, আরো বেশি করণীয় আছে আমাদের রাজনৈতিক দল। আমাদের দুর্ভাগ্যবশত আমাদের কাছে কোনো সমস্যা নেই যেটা আমরা তাদেরকে দিয়ে তাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হতে পারবো। কিন্তু আমার মনে হয় যে এবার যদি তারা উপলব্ধি না করে যে তাহলে কিন্তু আমাদের জন্য একটা বিগ ট্র্যাজেডি, হিউজ ট্র্যাজেডি। আমরা 91 সালে কিন্তু আমরা যে সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে, বহু রক্তের বিনিময়ে, বহু প্রাণের বিনিময়ে, আমাদের বহু বন্ধুরা প্রাণ দিয়েছে, যে আমরা আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা করবো, সাম্য, মানবিক মর্যাদা বোধ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। কিন্তু আমরা সেখান থেকে অনেক যোজন ধরে আমরা পরবর্তীতে অবস্থান করছি, আমরা একটা প্রতারণা জাতিতে পরিণত হয়েছি। ঠিক তেমনি ভাবে এরপরে আরো কয়েকটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে 90 3 জোটের রূপরেখার মাধ্যমে, সেটাও কিন্তু আমরা অর্জন করতে পারিনি। এবার যদি আমরা অর্জন করতে না পারি, এবারে যদি আবার চিন্তাই হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে।
আমি আশা করি আমাদের সকলের স্বার্থে, সকল নাগরিকদের স্বার্থে, বিশেষত আমাদের তরুণদের স্বার্থে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমরা সবাই দায়িত্বশীলতার পরিচয় দেব এবং আমাদের করণীয় আমরা করব। বিশেষত আমাদের রাজনৈতিক দলগুলো তাদের যে দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের, আমাদের, আমরা নাগরিকদের আমাদের ভূমিকা আছে, আমরা আমাদের ভূমিকা পালন করছি, পালন করব, কিন্তু শেষ বিচারে রাজনীতিবিদদের দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করা। তো আমি আশা করি যে তাদের মধ্যে বোধোদয় হবে, আমাদের সকলের মধ্যে বোধোদয় হবে এবং আমরা সকলে মিলে এই যে আত্মত্যাগ, এটা আত্মত্যাগ ব্যর্থ হতে দেব না। আমরা একটা সবাই মিলে একটা গণতান্ত্রিক, একটা সমৃদ্ধ, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি